আসসালামু আলাইকুম, চলে আসলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। সাথে আছি আমি শিন সুলতানা। আজকের এই পর্বটিতে আমরা নবম শ্রেণীর আমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত শেষ করেছিলাম। আজকের এই পর্বটিতে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আমাদের আছে সমঝোতায় শিক্ষা নিব এবং সবাই মিলে একসাথে জয়ী হব। তো এই অধ্যায়টিতে আমাদের কি কি আছে এবং আমরা দলগতভাবে কি কাজ করব, কতগুলো ছক পূরণ করব এবং সবশেষে অধ্যায় থেকে আমরা কি শিক্ষা নিব সেই সকল বিষয়ে আমরা কিন্তু জানবো। তো সম্পূর্ণ পর্বটি বা ক্লাসটি শুরু থেকে দেখতে হবে। তো চলে যাব আমরা আমাদের বইয়ে দেখো সমঝোতায় শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব। তো বোঝাই যাচ্ছে যে এটা দলগত একটি কাজ। আমরা সবাই মিলে আলোচনা করে কিভাবে আলোচনা করে পদক্ষেপ নিব, কাজ করব এবং সবাই মিলে সার্থক হব, সেটারই একটি পরিকল্পনা এই অধ্যায়ে। প্রথমত এখানে দেখো কি আছে, আমরা একটু পড়ি। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে কেমন লাগে, এটা তোমাদেরকে প্রশ্ন করেছে। আমরা কিন্তু একদম শুরুতে যখন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম তখন কিন্তু এই কথাগুলোই বলছিল যে এই বইটা এমনভাবে সাজানো আছে যেটা মনে হবে যে সে তোমার সঙ্গেই কথা বলছে। তো বই কিন্তু তোমার কাছে প্রশ্ন করেছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে কেমন লাগে, অনুষ্ঠানে কি কি ধরনের উপস্থাপনা থাকলে বেশি আনন্দ হয় তা খেয়াল করেছে কি, যদি শ্রেণীর সবার অংশগ্রহণে এমন কোন অনুষ্ঠান হয় কেমন হবে বলো তো, এটা প্রশ্ন করেছে। আর যদি অনুষ্ঠানটিতে আমরা নিজেরাও বিভিন্ন কাজ প্রদর্শন করতে পারি আরো মজা হবে, তাই না? এই অভিজ্ঞতা শেষে আমরা নিজেরাই এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব, ওই অনুষ্ঠানে তোমরা দলগতভাবে যে কোনো একটি বিষয়ে প্রদর্শন করার সুযোগ পাবো। তবে তা হবে এই শিখন অভিজ্ঞতায় আমরা যা শিখব তা ব্যবহার করে। আমরা বিভিন্ন স্কুল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখে থাকি, বছরের শুরুতে সাপ্তাহিক সাংস্কৃতিক বা বছরের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে বিভিন্নভাবে স্টেজে পারফর্ম হয়, উপস্থাপন হয়, বিভিন্ন ধরনের বক্তৃতা হচ্ছে, কবিতা আবৃত্তি হচ্ছে। এই সকল বিষয়গুলোকে আমরা খেয়াল করেছি বা জেনেছি, এই জিনিসগুলো কেমন লাগে আমাদের করতে, সেই সকল বিষয় কিন্তু এখানে উপস্থাপন করা এবং বলা হচ্ছে। এরপর দেখো একটা ছবি আছে, এই ছবিতে দেখা যাচ্ছে কিছু লোকজন বা স্টুডেন্ট তোমাদের বয়সে তারা আলোচনা করছে কিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায়, কিভাবে উপস্থাপন করা যায় ইত্যাদি ইত্যাদি বিষয়ে। একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, কেউ কারো কথা শুনছে ইত্যাদি। একটু নিচে গেলে দেখব, শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনের বিষয় নির্ধারণ করার জন্য আমরা দলগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি। এরপর দলগত সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অভিজ্ঞতা নিয়ে অপর পৃষ্ঠার দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা ছকটি পূরণ করি। প্রথমে কিনা বলা হচ্ছে যে আমরা একটা সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নিয়ে কাজ করব। যে কোনো সিদ্ধান্ত, ধরো দলগত একটা কাজ করব, সাংস্কৃতিক একটা অনুষ্ঠান করব, কেউ উপস্থাপনা করবে, উপস্থাপনা কিভাবে আসবে, কবে শুরু হবে, কি কি কথা বলবে, পদ্ধতি কি হবে, উপকরণ কি কি থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করাই আমাদের মূলত এই উপস্থাপন। ধরো তুমি একটা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছো, এখন আমরা অপর পৃষ্ঠায় আমাদের একটা ছক পূরণ করব। এই ছকের মধ্যে দলগত সিদ্ধান্ত নিতে আমরা যে অভিজ্ঞতাটা পূরণ করেছি বা আলোচনা করেছি সেই সকল বিষয়ে কিন্তু আমরা বলবো। কি কি আলোচনা করেছি একটু দেখি। দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা, ঠিক আছে, এখানে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূতি হয়েছে এটা একটা আলোচনা আমরা করব। অর্থাৎ একটা যে আমরা দলগত সিদ্ধান্ত নিলাম, এক্ষেত্রে তোমার নিজের কি অনুভূতি হয়েছে, তুমি নিজে কি চিন্তা করেছো ইত্যাদি। এরপর দেখো এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কি, এটা সম্পর্কে তুমি একটু লিখবে। 3 নম্বর একটা প্রশ্ন আছে, ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো। আচ্ছা, তো চলো এখন আমরা প্রথম প্রশ্নের আনসারটা একটু দিই। এই যে দলগত সিদ্ধান্ত, এই অভিজ্ঞতা নিয়ে আমার কি অনুভূতি হয়েছে, তো তোমাদের জন্য নোট তৈরি করে নিয়ে এসেছি, চলো আমরা নোটটা একটু পূরণ করি। আচ্ছা, ফার্স্টে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দলের সদস্যরা পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় নিজেদের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হয়েছে বলে মনে হয়। ভবিষ্যতেও এ ধরনের বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবো এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি এবং সকলেই মতামত দেওয়ার ব্যক্তিগতভাবে
খুশি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের তোমার মতামত। তুমি চাইলে এই যখন তুমি বাস্তবভাবে তুমি একটি উদাহরণ দলগত কাজ করবে, সেক্ষেত্রে তুমি কি সিদ্ধান্ত নিবে, অবশ্যই এটা তোমার মতামত হওয়া উচিত হবে। তো এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা এইভাবে লিখতে পারো, সেভাবে তোমাদেরকে একটু সহযোগিতা করলাম। চলে যাব আমরা আমাদের বইয়ে। এখন আমরা দ্বিতীয় আমাদের যে প্রশ্নটি আছে এটা আমরা পূরণ করি। এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কি? তোমরা যে সকলে মিলে এই সিদ্ধান্তটিতে একমত হয়েছো, এই একমত হওয়ার কারণটা কি? তো দেখো দ্বিতীয় প্রশ্ন, এই সিদ্ধান্তে একমত হওয়ার কারণ হলো অনুষ্ঠানে দলগতভাবে আমাদের কাজকে প্রদর্শন করা, কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার মাধ্যমে সকলে মিলে দলগতভাবে আমাদের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা একমত হয়েছি। তো কেন আমরা সকলে একমত হয়েছি এবং কেন আমরা পরিষ্কারভাবে সুষ্ঠুভাবে কাজ করতে চাচ্ছি, সে সকল বিষয়ে কিন্তু আমরা আলোচনা করলাম এবং বললাম। 3 নম্বর প্রশ্নটা কি দেখো, ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো, অর্থাৎ তোমার ওই পরিস্থিতিতে আর কি কি জিনিস হলে তোমার ভালো লাগতো সেটাই আমরা দেখব। ওই পরিস্থিতিতে সকলের সন্তুষ্টির মাত্রা এক হয় না, বিভিন্ন জনের প্রত্যাশা বিভিন্ন রকম হওয়ায় দলের মধ্যে একই সিদ্ধান্ত গ্রহণের কারণে তাদের অনুভূতিও ভিন্ন হয়। ওই পরিস্থিতিতে আরও সময় প্রয়োজন ছিল, সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সকলের সন্তুষ্টির পরিমাণ বেশি হলে আমার আরও বেশি ভালো লাগতো। তো এখানে বইয়ে কিন্তু আমাদের প্রশ্ন করেছে যে ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো, সেটার আনসার কিন্তু আমরা দিয়ে দিলাম। দেখি আমাদের বইয়ে আর কি আছে। দলগতভাবে সবাই একটা সিদ্ধান্তের পক্ষে মত দিলেও সবার সন্তুষ্টির মাত্রা একরকম হয় না। দলের মধ্যে একই সিদ্ধান্ত গ্রহণের কারণ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম, একই পরিস্থিতিতে বিভিন্ন জনের প্রত্যাশা বিভিন্ন রকম। দলের মধ্যে এই বিষয়গুলোতে কারো কারোর সঙ্গে মিল আছে, কারোর সঙ্গে আবার নেই। তবে এভাবে সবার সঙ্গে আলাপ আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে আমরা সবার পক্ষ থেকে সিদ্ধান্ত নিই। এই প্রক্রিয়াটি হলো সমঝোতা। ব্যক্তিগত মত ভিন্ন ভিন্ন হলেও সবার সঙ্গে বোঝাপড়া করে সমঝোতার মাধ্যমে আমরা একটি কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এই যে সকলে মিলে বৈঠক হয়ে গোল টেবিলে বসলো, তারা সিদ্ধান্ত নিচ্ছে কোনো একটি বিষয় নিয়ে তারা আলোচনা করবে এবং কোনো একটি সিদ্ধান্তে আলোচনা করে তারা একই মতামত প্রকাশ করবে, অর্থাৎ একদিকে থাকবে। দেখো এখানে কি বলেছে, পরিস্থিতি ও প্রত্যাশার উপর নির্ভর করে সমঝোতা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভূমিকা রাখে। আমাদের জন্য তা কেমন ভূমিকা রাখতে পারে এবার আমরা তা খুঁজে দেখার চেষ্টা করব। এর জন্য আমরা শুরুতে যে দলগত কাজটি করেছি তা বিশ্লেষণ করব। নিজ নিজ দলের পরিস্থিতিতে নিজেদের কি পদক্ষেপ দলের পক্ষে সিদ্ধান্ত নিতে কিভাবে ভূমিকা রেখেছে তা খুঁজে বের করে উপস্থাপন করব। এরপর সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা ছকটি আমরা পূরণ করব। আচ্ছা, এখন সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকাটা কি ছিল এই ছকটি পূরণ করব। এই ছকটি অনেক বড়, এখন তুমি চাইলে অল্পের মধ্যেও সাজাতে পারো, তুমি চাইলে অনেক বেশি করে লিখতে পারো। তো সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার যে ভূমিকাটা সেটা আমরা একটু নিয়ে স্পষ্ট আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের এটা প্রশ্ন উত্তর। দেখো, সিদ্ধান্ত গ্রহণে সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আমাদের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে তার মাধ্যমে সকলে মিলে জয়ী হওয়ার উপায় শিখতে পারি। ব্যক্তিগত মত ভিন্ন ভিন্ন হলেও সবার সাথে বোঝাপড়া করে সমঝোতার মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি সেটাতে সাধারণত পরবর্তীতে কেউ দ্বিমত পোষণ করে না। এর ফলে মালিন্য বা অসন্তোষ দেখা দেয় না। এছাড়া 2 বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল থাকলে সমঝোতার মাধ্যমে তা দূর করি। এই যোগাযোগ উভয় পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকায় নিজেদের চাহিদাগুলো তুলে ধরে নিজেদের অবস্থানে গুরুত্ব যুক্তি সহ বোঝায়। তো আমরা কিন্তু আমাদের এই প্রশ্ন উত্তর কিন্তু দিতে পারলাম এবং বুঝতে পারলাম। ওকে, চলে যাব বইয়ে দেখো নিচে কি আছে একটু পড়ি। অনেকে মিলে কোনো বিষয়ে একটি সিদ্ধান্ত পৌঁছানোর জন্য আত্মপ্রত্যয়ী যোগাযোগের মাধ্যমে সমঝোতা একটি গুরুত্বপূর্ণ উপায়। অনুষ্ঠানে দলগতভাবে কি বিষয়ে নিজেদের দলগত উপস্থাপনা করব তা নিয়ে সিদ্ধান্ত নিতে সমঝোতা করার
সময় আমরা কোন কোন বিষয় সম্পর্কে সচেতন ছিলাম তা খুঁজে বের করেছি। এরপর ওই সময় আরও কোন বিষয় সম্পর্কে সচেতন থাকা উচিত ছিল বলে এখন মনে করছি কিনা তা নিয়েও আলোচনা করেছি এবং দলের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেছি। এবার সমঝোতার ক্ষেত্রে যে 4টি বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছে তা নিচের ছকে লিখব। আচ্ছা, সমঝোতা করার সময় আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সবগুলা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এখন এই সমঝোতা করার ক্ষেত্রে আমাদের যে 4টি বিষয় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য মনে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা ছকে তৈরি করি এবং লিখে ফেলি। আচ্ছা, সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয়, এখানে আমরা এক এক করে 4টি কি কি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদের কাছে মনে হয়েছে সেটি সম্পর্কে এখন আমরা একটু দেখে নিব। দেখো, এখানে 1 নম্বর হচ্ছে কমপক্ষে 2 জন ব্যক্তি অথবা 2 পক্ষ প্রয়োজন যাদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায়। দ্বিতীয় আমরা লিখতে পারি এই যোগাযোগে 2 পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকে, তা হলো অপর পক্ষের কাছে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজ অবস্থান গুরুত্ব সহকারে বোঝানো। 3 নম্বর আমরা লিখতে পারি এই জন্য 2 পক্ষ একে অন্যের সাথে কথা বলবে, তারা নিজেদের পক্ষের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে কারণ তারা তাদের সেই বিষয়টি পরিষ্কারভাবে অপর পক্ষের কাছে তুলে ধরবে। আচ্ছা, আমরা 4 নম্বরে লিখতে পারি নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা। চলে যাব আমরা আমাদের বইয়ে, দেখি কেন আমাদের বইয়ে কি আছে। ইতোমধ্যে দলগত কাজের মাধ্যমে যে যে ক্ষেত্রে সমঝোতার প্রয়োজন হতে পারে তার একটি ধারণা পেলাম। এক্ষেত্রে যে কৌশলগুলো ব্যবহার করব তা উপস্থাপন ও আলোচনা করলাম। আমরা কিন্তু আমাদের কৌশল এবং উপস্থাপনাগুলো আলোচনা করলাম। এখন আমাদের পরের পাতে আছে ভিন্নমত প্রকাশের আগে। আচ্ছা, ভিন্নমত প্রকাশের আগে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি, আরেকটা হচ্ছে সমঝোতার কৌশল, রাইট? তো এখানে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। এরপরে হচ্ছে সমঝোতার কৌশল কি। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আলোচনা করব সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি নিয়ে। দেখো, সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতিতে আমরা এটা কিভাবে লিখতে পারি। সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি হলে 1, বন্ধুদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে। 2, মতের অমিল। কেন আমরা সমঝোতা করব? মতের অমিল হলে, বন্ধুদের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হলে, পারিবারিক মতের অমিল সৃষ্টি হলে, রাজনৈতিক ক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমরা একটা সমঝোতায় আসতে পারি, সামাজিক কোনো সমস্যা তৈরি হলে সেক্ষেত্রে আমরা একটা সমঝোতায় আসতে পারি। এরপর যাব আমরা আমাদের বইয়ে এখানে যেমন আছে যে কৌশল, তাই না? সমঝোতার কৌশলটা কি? আমরা সমঝোতা ক্ষেত্র বা পরিস্থিতির যে ভিন্নতা আছে সেগুলো সম্পর্কে এখন জানলাম। আমরা এখন আসলে কি কি ক্ষেত্রে আমরা সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি তৈরি করলেও সমঝোতা করব, এখন এটার কৌশল কি সেটা সম্পর্কে একটু জানবো। যেমন ধরো এই যে কৌশল, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো, শিক্ষকের সহায়তা, পারস্পরের চাহিদা অনুযায়ী সমঝোতায় পৌঁছানো, পরিবারের বড়দের সাহায্য নিয়ে সমস্যা সমাধান করা, বিভিন্ন দল বা রাজনৈতিক সংগঠনকে নিয়ে মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো। 5, সমাজের গণমান্য ব্যক্তিবর্গের পরামর্শ গ্রহণ করে সমস্যা সমাধানে সমঝোতা করা। তো এই দিকগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম। আচ্ছা, এখন আমরা আমাদের বইয়ে দেখব, বইয়ে আছে কি ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে অনেক সময় মানুষ আক্রমণাত্মক আচরণ করে থাকে, এমনকি কখনো কখনো তা সহিষ্ণুতা পর্যন্ত গড়ায়। সমঝোতার মনোভাব ও দক্ষতার অভাবেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তাই কোনো পরিস্থিতিতে যখন আমরা একমত হতে পারি না তখন সমঝোতার দক্ষতাকে কাজে লাগাবো। এতে অনেক ক্ষেত্রেই উভয় পক্ষের কল্যাণ সম্ভব, সম্পর্কও ভালো থাকে। এবার নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। সেজন্য প্রথমেই আমরা নিজেদের জীবন থেকে 3টি ব্যক্তিগত ঘটনা বা পরিস্থিতি খুঁজে নেব যা নিয়ে আমরা সমঝোতা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বোধ করছি। এরপর তা আমরা সমঝোতার সিদ্ধান্ত ছকগুলোতে সাজিয়ে লিখব। এখন আমাদের একটা ছক আছে, দেখো অনেকগুলো ঘটনা। এই ছকটা আসলে পরের পাতা পর্যন্ত চলেছে, তোমরা একটু পরের পাতা গিয়েও দেখবা যে এই ছকটা পরের পাতাতেও আছে। একটু বুঝাই বলি, এখানে হচ্ছে আমার সমঝোতার সিদ্ধান্ত। যে কোনো সমঝোতায় আসতে গেলে তোমার কি কি সিদ্ধান্ত আছে সেটা নিয়ে আলোচনা করা।
ফার্স্টে ঘটনা বা পরিস্থিতি এক, রাইট? তো ঘটনা পরিস্থিতি এক, তুমি এখানে তোমার সমঝোতাতে কি কি সিদ্ধান্ত, তুমি এখানে তোমার সেই ঘটনাটা লিখবে। এরপরে আছে কার সঙ্গে ঘটেছে, এটা আমরা নিয়ে আলোচনা করব। এর প্রেক্ষিতে আমার অনুভূতি কি সেটা নিয়ে আমরা লিখব। সমঝোতার জন্য কি করতে চাই সেটা হচ্ছে আমরা এখানে লিখব। এটা গেল একটা ঘটনা। দ্বিতীয় নাম্বার যে ঘটনা আছে, ঘটনা বা পরিস্থিতি দুই, সেম জিনিস, ঘটনাটা লিখবো, কার সঙ্গে ঘটেছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার অনুভূতি কি, এরপর হচ্ছে সমঝোতার জন্য কি করতে চাই। ঠিক সেভাবেই ঘটনা পরিস্থিতি তিন এরকম আছে, কার সঙ্গে ঘটেছে, অনুভূতি কি, সমঝোতার জন্য কি করতে চাই, এই সকল বিষয় কিন্তু আমরা লিখবো। তো ফার্স্টে হচ্ছে আমরা 1 নাম্বার ঘটনা নিয়ে একটু আলোচনা করি। আমি আমার মতো করে তোমাদের কাছে উপস্থাপন করছি, তোমরা নিজেদের মতো করে বুঝে নিও। আমার সমঝোতার ঘটনা বা পরিস্থিতি এক। দেখো এখানে বিদ্যালয়ে আমার গ্রুপের এক বান্ধবী ইফটিজিং এর শিকার হয়েছে বলে আমাকে জানালে বন্ধুদের নিয়ে মারধর করি। বর্তমানে আমি নিরাপদ নই, তার সাথে সমঝোতা প্রয়োজন। অর্থাৎ সে বলছে এমন একটি ঘটনার কথা, তার স্কুলের বা বিদ্যালয়ের একটা বান্ধবী ইফটিজিং এর শিকার হয়েছে কিছু ছেলেদের দ্বারা। এরপরে সে এটা জানার পরে সে তার বন্ধুদেরকে নিয়ে ওই বখাটে ছেলেদের সঙ্গে ঝগড়াঝাটি করেছে। তো বর্তমানে সে ফিল করছে যে সে নিরাপদ নয়, তার সঙ্গে অর্থাৎ সেই যাদের সঙ্গে ঝগড়া করেছে তাদের সঙ্গে তার হচ্ছে সমঝোতার দরকার রয়েছে। কার সঙ্গে ঘটেছে? উত্তর, বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানের একটি ছেলের সঙ্গে। অনুভূতি কি? প্রাথমিক অবস্থা অনেক রাগ হলেও এখন নিজের মধ্যে ভয় কাজ করছে। সমঝোতার জন্য কি কি করতে চাই সেটা হচ্ছে, প্রথমে ছেলেটিকে ডেকে তার কর্মকাণ্ডের ফলে বান্ধবীর যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে প্রথমে তা তুলে ধরবো। এই ব্যাপারে তার কোনো মন্তব্য আছে কিনা তা ভালোভাবে শুনবো। ইফটিজিং এর কুফলগুলো এবং আইনগত সহায়তা নিলে তার যেসব সমস্যা হতে পারে সে সম্পর্কে বোঝাবো এবং একটি সমঝোতায় পৌঁছাবো। তো ঠিক আছে, আমরা মোটামুটি এটা নিয়ে জানতে পারলাম এবং আলোচনা করলাম। এখন আমাদের ঘটনা কি বলেছিলাম, আমরা একটি ঘটনা আলোচনা করেছি, আমাদের বইয়ে কিন্তু আরও দুটি ঘটনা আছে। তো আমরা আমাদের বইয়ের আরও দুটি ঘটনা নিয়ে আমরা কথা বলবো এবং আলোচনা করব। ঘটনা 2, আমার বাসার বাইরের গলিতে উচ্চ শব্দে গান শোনা, হই হুল্লোড় করা, আড্ডা দেওয়ায় আমি পড়ার সময় মনোযোগ দিতে পারি না, তাই তাদেরকে নিষেধ করতে গিয়ে দ্বন্দ্বে জড়াই। এখানে কার সঙ্গে ঘটেছে? পাড়ার কয়েকজন বখাটে ছেলেদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। অনুভূতি কি? অনেক বিরক্তি বোধ করছিলাম, কিন্তু দ্বন্দ্বে জড়ানোর পর এখন নিজেকে নিরাপদ মনে করছি না, তাই ভয় হচ্ছে। এখন কিভাবে এটা থেকে সমাধানে আসতে পারি? দেখো, তাদের সাথে সমঝোতার জন্য পাড়ার বড় ভাইদের সাহায্য নিব। তাদের উপস্থিতিতে বখাটেদের দিকে আমার সমস্যাগুলো তুলে ধরতে চাই। দুই পক্ষের মতামতের ভিত্তিতেই সমস্যার সমাধান করতে চাই। ওকে, এখন ঘটনা আমরা 2 শেষ করলাম, ঘটনা 3-এ দেখব। ঘটনা 3-এ সেম জিনিস, সেম ভাবে অন্য একটি ঘটনা, সেখানে আমরা সমঝোতা কিভাবে নিব এবং কি কি আলোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখতে পাই আমার বাগানে ঢুকে অন্যের কয়েকটি ছাগল ফুল গাছ ও সবজি গাছ খাচ্ছে। আমি ছাগলগুলোকে ধরে বাসায় নিয়ে বেঁধে রাখি। কার সঙ্গে ঘটেছে? প্রতিবেশীদের সঙ্গে ঘটেছে। অনুভূতি কি ছিল? প্রতিবেশীর প্রতি অনেক রাগও খুব জন্মেছে। সমঝোতার জন্য কি করতে চাই? প্রতিবেশীকে ডেকে আমার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে চাই, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেই সম্পর্কে সতর্ক করতে চাই। আমাকে ক্ষতিপূরণ হিসেবে কি দিতে চাই তা জেনে তাকে মতামত প্রকাশের সুযোগ দিয়ে একটি সমঝোতায় আসতে চাই। ওকে, আমরা কিন্তু আমাদের 3টি ঘটনা এবং 3টি ঘটনা আমাদের কার সঙ্গে ঘটেছে, অনুভূতি কি এবং সমঝোতায় আমরা কিভাবে আসতে পারি সেই সকল বিষয় সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম এবং জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের পরের পাতে আমাদের কি আছে একটু দেখি। সমঝোতার দক্ষতা ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল পেতে আমরা নিজেদের এই কল্পনা অনুযায়ী কাজ করব। নিজেদের অভিজ্ঞতা থেকে পাঠ্যপুস্তকের নির্ধারিত স্থানে একটি প্রতিবেদন তৈরি করে শিক্ষকের কাছে সেটা জমা দেব। ওকে ফাইন, আমরা এই কাজগুলো করব। এবার আমাদের অনুষ্ঠান করার পালা। কোন দল গান করব, কবিতা আবৃত্তি করব, গল্প বা অভিজ্ঞতা শেয়ার করব, অভিনয় জারি গান করব তা ঠিক করেছি। এবার সমঝোতার শিখন কাজে লাগিয়ে আমরা গান, কবিতা, গল্প, অভিনয়, জারি গান আরও যেভাবে চাই সেভাবে উপস্থাপন করব। অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি, ধরো এখানে তোমরা একটা অনুষ্ঠান করেছো,
স্কুলে আয়োজন করেছো। এখন এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে তোমার কি অনুভূতি হয়েছে বা তোমার কি কাজ হয়েছে সে সম্পর্কে তুমি বলবা। অর্থাৎ অনুষ্ঠান শেষে তোমার কি উপলব্ধি বা তোমার কি অভিজ্ঞতা, চলো এটা নামে একটু আলোচনা করি যে অনুষ্ঠান শেষে আমার কি অভিজ্ঞতা। ওকে, সমঝোতার সময় নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যের কথা শোনা ততটাই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শোনা একটি দক্ষতা, যেখানে আমরা অন্যের কথা ও কথার মূল বক্তব্য কোনো রকম হস্তক্ষেপ না করে শুনবো। 3 নম্বর হতে পারে সমঝোতা করার সময় দুই পক্ষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ফলে কোনো দ্বন্দ্বের সৃষ্টি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 4, পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যে যোগাযোগ হচ্ছে সেখানে কথাবার্তার মধ্যে বজায় রাখা খুবই বেশি জরুরি। 5, আলোচনার সময় কোন পক্ষকে নেতিবাচক কোনো কিছুর জন্য দায়ী করে কোনো কথা বলবো না। অর্থাৎ কোনো জিনিস নিয়ে আলোচনা হচ্ছে সেখানে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভ কথাবার্তা আমরা বলবো না বা আলোচনা করব না, এটা কোনো দিক থেকে আমাদের প্রতি শুভকর হবে না বা হতে পারে না। ওকে, তো আমরা কিন্তু জানলাম যে একটা অনুষ্ঠান শেষে আমরা কি কি আলোচনা করতে পারি এবং আমাদের উপলব্ধি কি। পরের পাতায় যাব, আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে সেম জিনিস, একটু আগে আমরা যে একটা ছক পূরণ করলাম সেই ছকটা হচ্ছে কত নম্বর পৃষ্ঠা, 90 এবং 91 পৃষ্ঠায় আমরা যে ঘটনা নিয়ে আলোচনা করেছি, ঘটনা 1, ঘটনা 2, ঘটনা 3, ঠিক সেম একটি জিনিসের ঘটনা হচ্ছে তোমার এইটায়, সেটা হচ্ছে তোমার 93 নম্বর পৃষ্ঠায় আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা। তোমার জীবনে যদি কোনো ধরনের সমঝোতা থাকে সেই সমঝোতার ব্যক্তিগত কিছু উদাহরণ এখানে জানতে চাচ্ছে। মূলত এখানে 3টি ব্যক্তিগত উদাহরণের কথা জানতে চাচ্ছে, 1টা 2টা 3টা। চলো তোমার ব্যক্তিগত কি উদাহরণ হতে পারে এটা তুমি লিখবা, কিন্তু আমি আমার মতো করে এখানে কিছুটা উদাহরণ সাজিয়ে দিয়েছি। আমরা 3টি উদাহরণ সম্পর্কে জানবো, ঘটনাটা কি, তারপর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করেছি, তারপরে ফলাফল কি হয়েছে, সব শেষে আমার অনুভূতি কি। চলো একটু দেখে নিই এক একটা করে আমরা ঘটনা নিয়ে আলোচনা করি। ঘটনা 1 নম্বর একটা ঘটনা নিয়ে আমরা কথা বলতে পারি, সেখানে হচ্ছে ক্রিকেট খেলার সময় আমার দলের যে অধিনায়ক ব্যাটসম্যান নামানোর সময় একটি ভুল সিদ্ধান্ত নিতে চলেছিল। ব্যাটসম্যান হিসেবে অন্য একজনকে নামানোর কথা বললে প্রথমে আমার কথায় কিছুটা বিরক্ত হলো, পরে আমার কথা তিনি শুনেন। আচ্ছা, তারপর আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করেছি, সমঝোতার সময় যুক্তি দিয়ে আমার কথাগুলো সুন্দরভাবে তাকে বুঝিয়েছি, ফলে সে তার মত পরিবর্তন করে নিয়েছে। কি ফলাফল হয়েছে, আমার কথায় যে সহপাঠীকে নামানো হয়েছিল সে ভালো খেলায় তার এবং আমার সিদ্ধান্তের উপর অধিনায়কের আস্থা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে দেখো আমার অনুভূতি, এতে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভালো লাগে। সব শেষে যেহেতু অধিনায়ক তার কথা শুনেছেন এবং সেই কারণে। ওকে, আমরা দ্বিতীয় আরেকটা ঘটনা কি দেখতে পারি, দেখো বিদ্যালয় থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে অন্যমনস্ক হয়ে এক ব্যক্তির সাথে অ্যাক্সিডেন্ট করি। কি করেছি এর প্রেক্ষিতে, আমি ব্যাপারটি স্বীকার করে তার কাছে ক্ষমা চাই এবং তার কোনো গুরুতর আঘাত লেগেছে কিনা খোঁজ নিই। কি ফলাফল হয়েছে, তিনি আমার আচরণ দেখে আমাকে ক্ষমা করে দিয়ে দেখে শুনে সাইকেল চালানোর পরামর্শ দেন। আমার অনুভূতি, প্রথম অনেক ভয় পেল ওই ব্যক্তি ক্ষমা করা, আমি প্রথমে অনেক ভয় পেলেও যখন ওই ব্যক্তি আমাকে ক্ষমা করে দিয়েছে তখন আমি খুব খুশি হয়েছি। এটা হচ্ছে ঘটনা 2। ফার্স্ট আমরা ক্রিকেটের মধ্যে ঘটনা শুনলাম, সেকেন্ড আমরা শুনলাম সাইকেলিং নিয়ে। এখন আমাদের 3 নম্বর ঘটনা, যেহেতু আমাদের বইয়ে 3টি ছকের কথা বলা আছে, আমরা 3টি ছক নিয়ে আলোচনা করবো এবং কথা বলবো। 3 নম্বর ঘটনা কি হতে পারে, 3 নম্বর ঘটনাটা এভাবে হতে পারে, বিদ্যালয়ের মঞ্চ নাটক দর্শনের জন্য মঞ্চ তৈরির সময় একজন সহপাঠীর সাথে সাজসজ্জার বিষয়ে মতের অমিল হয়। ওকে, কি করেছি, পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি। ওকে, এতে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দেয় নাই এবং আমরা কাজটি সুষ্ঠুভাবে করতে পেরেছি। আমার অনুভূতি, সমঝোতার মাধ্যমে সুষ্ঠুভাবে কাজটি করতে পারায় অনেক খুশি অনুভব করি। তো আমরা কিন্তু আমাদের এই ছকটা পূরণ করলাম। ওকে, এরপর দেখো আমাদের কিন্তু এই অধ্যায়ে আর কোনো প্রশ্ন নেই বা আর কোনো ছক পূরণের কিছু নাই। এর পরবর্তী পৃষ্ঠায় যেটা আছে আমার অগ্রগতি এবং আমার অর্জন, দেখো এখানে কি বলেছে, নিচের ছকটি আমার অভিভাবক শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। নিচে একটা ছক আছে, এই ছকটা তোমার শিক্ষক অভিভাবক দুজনই পূরণ করবেন, সেই সাথে সাথে তুমিও পূরণ করবে। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব, কোথায় আরো ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব।
আমার অভিভাবক বইয়ের সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন। সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন। কি ভালো করেছি, কিভাবে আরো ভালো করতে পারি সে উপায় তিনি জানাবেন। আচ্ছা, এখানে মূলত আমাদের কাজ নাই, কাজটা হচ্ছে তুমি যে এই অধ্যায় থেকে কি কি শিখলা এবং একজন শিক্ষক তোমাকে কিভাবে মূল্যায়ন করবে সেই সকল বিষয় কিন্তু মূলত এখানে শেখানো হবে, এখানে জানানো হবে। যেমন আমার অংশগ্রহণ এবং পাঠ্যপুস্তকে করা যে কাজ তার প্রেক্ষিতে তোমাকে আসলে তারা মতামত দিবেন। মূলত এখানে তোমার স্বতঃস্ফূর্ত উদ্যোগ কতটুকু ছিল বা তুমি উদ্যোগ কতটুকু গ্রহণ করেছো, নিজের মন্তব্যটা তুমি লিখবে। তারপরে তোমার সহপাঠীর মন্তব্যটা লিখবে যে তারা তোমাকে কতটা আগ্রহে দেখেছে, অভিভাবকের মন্তব্যটা দেখবে, শিক্ষকের মন্তব্য দেখবে। তারপর শ্রদ্ধাশীল কিছু আচরণ, সেম এভাবে সহযোগিতাপূর্ণ যে মনোভাব সেটা কি ছিল, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান তোমার কেমন ছিল, ফার্স্টে তুমি লিখবে, তোমার সহপাঠী লিখবে, অভিভাবক লিখবেন, সবশেষে তোমার শিক্ষক লিখবেন। আচ্ছা, পরবর্তী দেখো মূল্যায়ন নাম্বার 2, যোগাযোগের সমঝোতার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের একটি দক্ষতা। সক্রিয় পরীক্ষণে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দলগত কাজে কৌশল ব্যবহারের সচেতনতা ও দক্ষতা পর্যবেক্ষণ করে আমি নিজে, আমার সহপাঠী এবং শিক্ষক মূল্যায়ন করবেন। মন্তব্যের ঘরে আমি কি কি ভালো করেছি এবং আর কোথায় ভালো করার সুযোগ আছে তা লেখা হবে, যার মাধ্যমে আমি উন্নয়নের ক্ষেত্র বুঝে সেই অনুযায়ী কাজ করব। এটা হচ্ছে নিজে। এবার মন্তব্য, তারপর সহপাঠী নিব, শিক্ষকের মন্তব্য নিব। মূল্যায়ন ছক 3, আমার জীবনের সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা। এখন এই কৌশল চর্চাগুলো দেখো কলাম দেওয়া আছে 4টি। এখানে শিক্ষার্থীর নাম, সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনা যথার্থ চর্চা আমরা করব। পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা, ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করে রাখবো। সেই সাথে সাথে পাঠ্যপুস্তক, ডায়েরি, খাতা, জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন আমরা করব। তো এই ছকগুলো একটা হচ্ছে বর্ণনামূলক ফিডব্যাক, দ্বিতীয় হতে পারে এই সকল বিষয়গুলো আমরা সুন্দর করে এখানে একটা একটা করে লিখব। তো আমরা আশা করছি তোমাদের হচ্ছে প্রত্যেকে তোমরা এই অধ্যায়টা বুঝতে পেরেছো। আজকে আমরা কি কি আলোচনা করলাম সেটার একটা শুরু থেকে আমি ছোট করে তোমাদেরকে বলে দিই যে আজকে আমরা আমাদের এই 7ম অধ্যায়ে আলোচনাটা কি করলাম। আচ্ছা, আমাদের আলোচনা ছিল সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব। তো এখানে আমরা প্রথমে জানলাম এটা কিভাবে আমরা দলগত কাজ করব, সবাই মিলে একসাথে বসে এটাকে আমরা এটার ফিডব্যাক কি নিব, আমাদের ব্যক্তিগত কি কি ঘটনা আছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে কার সাথে ঘটেছে, এরপর আমরা ওই ঘটনাটা কতভাবে শেষ করেছি, বন্ধু বান্ধবদের দিয়ে আলোচনা ইত্যাদি কিন্তু আমরা করলাম। তারপর দলগত সিদ্ধান্ত নিতে আমার যে অভিজ্ঞতা ছিল সেই ব্যাপারে আমি 3টি কাজ এখানে আলোচনা করলাম, 3টি কাজ সংশোধন করলাম। এরপরে হচ্ছে সেগুলোর ব্যাপারে সকল মিলে সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার যে ভূমিকা, সে আমার কতটুকু ভূমিকা ছিল সেগুলো ব্যাপারে আমি বুঝলাম, জানলাম। সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তারপরে ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে দেখো সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম, সমঝোতার কৌশল সম্পর্কে আমরা আলোচনা বা কথা বলেছিলাম। তারপরে আমার সমঝোতার সিদ্ধান্ত নিয়েও আমরা কথা বলেছিলাম ইত্যাদি। অনুষ্ঠান শেষে আমার কি উপলব্ধি ছিল, একটা অনুষ্ঠান আমরা করেছিলাম, এরপর আমার কি উপলব্ধি ছিল সেগুলো নিয়ে আমরা বলেছি। আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা কী ছিল সেটা নিয়েও আমরা একটা একটা করে ফিডব্যাক এবং গুরুত্বপূর্ণ আলোচনা সমাধান করতে পেরেছি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে অগ্রগতি এবং আমার অর্জন মূল্যায়ন ছক তোমাদেরকে বোঝালাম, 1, 2 এরকম করে 3 নাম্বার মূল্যায়ন ছক ছিল। সেই সকল বিষয় কিন্তু আমরা জানতে পারলাম। তো আশা করি প্রত্যেকটা সব কিছু তোমাদের অনেক ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ। ওকে, তো আমরা আমাদের 9ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি 7ম অধ্যায় আজকে শেষ করলাম একটি পর্বের মধ্যেই। প্রত্যেকে এতক্ষণ টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকার জন্য অনেককে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আর লাস্ট একটি অধ্যায় আছে, সেই অধ্যায়টা নিয়ে খুব দ্রুতই আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।